সালামু আলাইকুম। আবার হাজির হয়েছে নতুন আরেকটি ক্লাস নিয়ে। গত ক্লাসে তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম ডট গুণন বলতে কী বোঝায়, এবং আমরা এটা দেখিয়েছিলাম এই যে ডট গুণন আমরা করি, ডট গুণন কীভাবে করতে হয়, আর যদি কোনো একটা ভেক্টর উপাংশে বিভাজিত থাকে কীভাবে ডট গুণন করতে হয়। তো আমি একটু মনে করি, আমার কোনো একটা ভেক্টর এ এবং বি হলে, দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি তাদের ডট গুণন হচ্ছে এ ডট বি সমান এ বি কস থিটা। এরপর হচ্ছে যদি কোনো কারণে, মানে এটা হচ্ছে যদি এ এর মান, বি এর মান, থিটা এর মান, এর মান, বি এর মান, থিটা এর মান, এটা যদি সরাসরি আমাকে পরীক্ষায় দেওয়া থাকে, তাহলে আমরা এটা দিয়ে ম্যাথ করতে পারবো। এখন এটা আমরা কিভাবে করব? এটা আমরা করব হচ্ছে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর যদি আই জে কে আকারে ভাগ করা থাকে, তখন আমি সেখান থেকে যে কাজটা করতে পারবো, ডট গুণনের মানটা বের করতে পারবো। কিভাবে বের করব? আয়ের গুণ করব, যে শক গুণ করব, কে শক গুণ করব, অবশ্যই চিহ্ন সহ করলে আমি এদেরকে যোগ করলে যা পাবো সেটা হচ্ছে আমার ডট গুণনের মান। আর বলেছি যদি কখনও ডট গুণনের মান শূন্য হয়, এর মানে দুইটা ভেক্টর পরস্পর লম্ব। আর যদি কখনও বলে দিই দুইটা ভেক্টর পরস্পর লম্ব, তাহলে ডট গুণফলের মান হবে শূন্য। এখন আসো, এখন তোমাকে আমি বলবো যে বোর্ডের মধ্যে আমি চারটা দিয়ে দিয়েছি, তুমি যত দ্রুত সম্ভব এটা ক্যালকুলেশন করো, যত দ্রুত, খুব দ্রুত করবা। ওকে ফাইন, ধরে নিচ্ছি তুমি দ্রুত করে ফেলছো। এখন আমি তোমাকে আনসারটা দেখাই, দেখি তুমি আনসারটা মিলে নাও। তাহলে 2 একে 2 প্লাস 3 দুগুণে 6 মাইনাস মাইনাসে প্লাস 3 একে 3, তাহলে হচ্ছে 6 2 8, 8 আর 3 হচ্ছে 11, তাহলে এটার ডট গুণন হচ্ছে 11। এবার যদি বলি এটার ডট গুণন বের করো, তাহলে এ ডট বি সমান আমরা বলতে পারবো 2 একে 2 মাইনাস 3 দুগুণে 6 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 1 একে 1, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে 6 7, তাহলে এটা -5 আসবে। যারা কোনো কারণে এটা ভুল করেছ তারা একটু খেয়াল করে দেখবা। আমাকে এই যে সূত্রটা বলেছে, এই সূত্র মানে কিন্তু এমন না যে প্রথমটা গুণ করব। এই সূত্রের মিনিং হচ্ছে আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ করব। এখানে আয়ের সহগ হচ্ছে 1, আর এই জায়গায় আয়ের সহগ হচ্ছে 2, তাহলে আয়ের সহগ 1 আর আয়ের সহগ 2 গুণ করলে 2 হয়। জে এর সহগ -3, জে এর সহগ 2 গুণ করলে -6 হয়। কে এর সহগ 1, কে এর সহগ -1 গুণ করলে -1 হয়। এর মানে আয়ের সহগ জে সহগ কে সহগ গুণ করে ক্যালকুলেশন করলাম, তাহলে এটাই হচ্ছে আমার ডট গুণনের মান। এবার এখানে আসো, এখানে হচ্ছে আয়ের সহগ গুণ করলে 1 একে 1, যে সহগ গুণ করলে 2 একে -2, আর কে সহগ এখানে তো কে নাই, অনেকে কনফিউজড হয়ে যায়, ভাই কে নাই মানে কি? কে নাই মানে হচ্ছে কে সহগ নিচে শূন্য, ওই কারণে কেটা নাই, শূন্য হওয়ার কারণে সে ভ্যানিশ হয়ে গেছে। তাহলে কে সহগ যদি শূন্য হয়, শূন্যর সাথে কোনো কিছু করলে শূন্যই থাকবে, তাহলে 1 - 2 মান হচ্ছে -1। এবার আসো এখানে, যদি আমরা আসি তাহলে আমরা কী পাচ্ছি? এটা হচ্ছে আমাদের এই যে এখানে আই আছে, এখানে কে আছে, এখানে জে আছে। এখন আমাকে গুণ করতে হবে, আয়ের সহগ গুণ করবো। এখানে আই আছে, এখানে আই নেই, তাহলে 0। এখানে জে নাই, এখানে জে আছে, এর মানে তাও 0। এখানে কে আছে, এখানে কে নাই, তাও 0, এর মানে ডট গুণফল 0। তাহলে সহজ কথা হচ্ছে মানে আমরা দেখবো আর কি যে কোনটা আছে কোনটা নাই, এভাবে ডট গুণন করে দেখবো। এবার আসো ভাই আমরা একটু সামনের দিকে আগাই। আমি আশা করি এতটুকু তুমি বুঝতে পারছো, এটা নিয়ে আহামরি ঝামেলা হওয়ার কোনো কিছু না। এবার দেখি তোমাকে আমি ছোট্ট একটা এমসিকিউর প্রশ্ন দিই, দেখি তোমরা পারো কি না। আমি তোমাকে ছোট্ট একটা এমসিকিউর প্রশ্ন দিই, তোমরা পারো কি না। আর ইন জেনারেলি তোমাদেরকে বলি, ডট গুণন পরীক্ষায় যদি আসে দুইভাবে আসতে পারে, মানে দুইভাবে পরীক্ষায় ডট গুণন আসতে পারে। সো দুইভাবের মধ্যে একভাবে হচ্ছে এভাবে, যেটা অলরেডি আমরা বলে ফেলছি। আরেকটা ডট গুণনের সিস্টেম হচ্ছে আমরা এখন দেখাবো, তবে তার আগে তোমরা এটার জন্য একটা প্রশ্ন তুলে ফেলতে হবে। তাহলে আমরা একটা প্রশ্ন তোমাদেরকে বলে দিই যে আরেকভাবে কিভাবে পরীক্ষায় ডট গুণন আসতে পারে, সেটা একটু আমরা দেখে নিই। দেখো, আমি একটা প্রশ্ন তোমাকে বলি, বা তুমি খাতায় লেখো দুইটি ভেক্টরের মান যথাক্রমে 5 একক ও 7 একক এবং মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে ডট গুণন কত? অনেকে হুট করে বলে যে ভাই আমার তো ভেক্টর দেওয়া নেই। আরে বোকা, ভেক্টরের মান দেওয়া আছে না? তাহলে এটাকে একটা ভেক্টর ধরলে, এটাকে একটা ভেক্টর ধরলে, এটা হচ্ছে প্রথম ভেক্টরের মান, দ্বিতীয় ভেক্টরের মান। তাহলে আমি ধরলাম যে এ এর মান হচ্ছে 5, আমি ধরলাম যে বি এর মান হচ্ছে 7, মধ্যবর্তী কোণের মান হচ্ছে থিটা। তাহলে তোমার কি মনে হয় ডট গুণন করতে গেলে কি এই তিনটা ছাড়া কেউ লাগে? অবশ্যই লাগে না। তাহলে আমি কি বলতে পারি? আমরা লিখে ফেলবো আজা
মানে আমরা জানি এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা, তাহলে এ মান হচ্ছে 5, বি মান হচ্ছে 7, কস থিটা মান হচ্ছে কস 60। তাহলে আমরা বলতে পারি 535, এখানে হাফ 35 ডিভাইড বাই হাফ মানে হচ্ছে আমাদের 15, 17, 17.5 যদি ভুল না হয়। তাহলে এটা হচ্ছে আমাদের এ ডট বি এর মান। তাহলে এ ডট বি এর মান আমি ক্যালকুলেশন করে ফেললাম, এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা হচ্ছে ওই যে আমরা আইশক আইশক জেশক জেশক কেশক কেশক গুণ কখন করি, আরে বোকা আই যে কে থাকলেই তো করবা। এর মানে পরীক্ষা যদি এইভাবে মান দিয়ে দেয় তাহলে তুমি এইভাবে করবা। আর পরীক্ষা যদি তোমার আইশক জেশক কেশক মানে উপাংশে বিভাজিত ভেক্টর দে, তাহলে তোমার কাজ হচ্ছে উপাংশে বিভাজিত ভেক্টরের আইশক আইশক জেশক জেশক কেশক কেশক গুণ করা। আমি আশা করছি এতটুকু তোমার ক্লিয়ার। এবার আসো ভাইয়া আমরা আর একটু সামনের দিকে যাই, তাহলে এটা নিয়ে কারো আপত্তি থাকার কথা না। এবার আসো আর একটু সামনের দিকে যাই। আমরা অলরেডি ডট গুণন করতে জানি, মানে তোমাকে পরীক্ষায় যদি কোনো টিচার ডট গুণন করতে বলে এই দুইভাবেই বলতে পারে, এই দুইটা যে কোনো একটা। তবে এর মধ্যে এখন যেটা দেখালাম এটা অনলি ফর এমসিকিউ, লিখিত পরীক্ষা এইভাবে ডট গুণন করতে দিবে না। এবার আসো, এখন তোমাকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো ডট গুণফল 0 মানে হচ্ছে দুইটা ভেক্টর পরস্পর লম্ব, আর দুইটা ভেক্টর পরস্পর লম্ব মানে হচ্ছে ডট গুণফল কত 0। এখন একটু খেয়াল করো, আমি তোমাকে পরীক্ষায় ম্যাথের প্রশ্ন দিচ্ছি, সবাই লিখে ফেলো। লেখো এ ভেক্টর সমান হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস প্লাস mk ক্যাপ, এবং বি ভেক্টর ইকলস টু হচ্ছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ হলে, সরি, এ ভেক্টর সমান এত এবং বি ভেক্টর সমান এত, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে এম এর মান নির্ণয় করো। ভিডিও স্কিপ করে নিজে নিজে করবা, এম এর মান নির্ণয় করো। ওকে ফাইন, আমি ধরে নিচ্ছি তুমি স্কিপ করে ফেলেছো। এবার আমি বলি, তাহলে বলো তো তোমাকে এ এবং বি ভেক্টরদ্বয় পরস্পর কী বলেছে, লম্ব। আর দুইটা ভেক্টর লম্ব মানে কি, নিশ্চয়ই তাদের ডট গুণফল 0। এর মানে লম্ব বলে দিছে মানে ডট গুণফল 0 হবে, তুমি শিওর। তাহলে তুমি কি করলা, তুমি করলা যে যেহেতু লম্ব তাহলে ডট গুণফলের মান হচ্ছে 0। এবার আসলে আমরা ডট গুণফল করি, তাহলে এ মানে কি, এ মানে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস mk ক্যাপ, আর এদিকে ডট গুণন বি মানে কি i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এখন আমাকে বলছে এটার মান 0, এবার ডট গুণন করো, আইশক 2 আইশক 1, 2 একে 2, এবার 3 দুগুণে -6, এরপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 3 ইন্টু এম মান হচ্ছে 3m ইকস টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি -4 প্লাস 3m ইকস টু 0, তাহলে আমরা বলতে পারি 3m ইকস টু 4। এর মানে m ইকস টু হচ্ছে 4/3। এর মানে এম এর মান যদি 4/3 হয় তাহলে আমরা বলতে পারবো এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব। এভাবে তোমাকে পরীক্ষায় বলতে পারে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে এটা করো ওইটা করো, তুমি যা বলবে তা করে ফেলবা। তাহলে আশা করছি এটা নিয়ে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। এবং আমাদের আরেকটা ম্যাথ শেষ, আজকে আমরা অনেকগুলো ম্যাথ করবো। হ্যাঁ, তো একটু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। আমাদের অলরেডি কঠিন জিনিস শেষ, মানে মানুষ যেগুলোকে কঠিন মনে করে সবার লাস্টে পড়ে, আমরা সেগুলো সবার ফার্স্টে পড়ছি। ওগুলো সহজ লাগছে মানে এগুলো তো তোমার কাছে কুত্তার মতো সহজ লাগবে, মানে ধরার আগে ম্যাথ মিলে যাবে মিয়া, টেনশন আর কিচ্ছু নাই, খালি টাস্ক করবা আর মিলে যাবে। দিস ইজ দ্য ম্যাজিক। সো আসো আমরা সামনের দিকে আগাই। এবার আমরা তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমরা নর্মালি কাজ জিনিসটা পড়বো হচ্ছে অধ্যায় নাম্বার 5-এ, বাট এখানে কাজ নিয়ে কিছু প্রশ্ন আসে ভেক্টরের, সেটা একটু আমরা বলি। তাহলে তোমরা বলো তো, আমরা ক্লাস 9-10 রিক্যাপ করলে আমাদের নিশ্চয়ই আমরা এরকম পড়েছিলাম কৃত কাজ ডব্লিউ ইকুয়ালস টু কী পড়েছিলাম বলো তো, এফ এস কস থিটা, নিশ্চয়ই আমরা পড়েছিলাম না, পড়েছিলাম। আচ্ছা বলো তো এখানে এফ একটা কি ভেক্টর না, এস একটা কি ভেক্টর না, এফ মানে বল একটা ভেক্টর, এটা হচ্ছে সেই ভেক্টরের মান, এস একটা ভেক্টর, এটা হচ্ছে সেই ভেক্টরের মান, আর থিটা মানে হচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে তুমি আমারে বলো তো এ ডট বি সমান কি, এ বি কস থিটা। তাহলে এ বি কস থিটাকে আমি কি লিখতে পারি, এ ডট বি লিখতে পারি। তাহলে আমাকে বলো না এফ এস কস থিটা, এটাকে আমি কি লিখতে পারি, এফ ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে পরীক্ষায় সুন্দর করে লিখে রাখবা, দুইটি ভেক্টরের ডট গুণন মানে বল এবং সরণের যে ডট গুণন, এটাই হচ্ছে কাজ। এবার তুমি আমারে বলো ডট গুণন একটা কী রাশি, স্কেলার রাশি। তাহলে এই দুজনকে ডট গুণন করলে যে আনসারটা পাওয়া যাবে সেটা স্কেলার, আর এদেরকে আনসার যেটা পাওয়া যাবে সেটার নাম কাজ। এর মানে কাজ একটা স্কেলার রাশি। এর মানে আমরা এখান থেকে 9-10 থেকে তো আমরা জানতাম কাজ একটা স্কেলার, আজকে একটু অন্যভাবে জানলাম আসলেই কাজ স্কেলার। তাহলে বল এবং সরণের ডট গুণফলকে আমরা কি বলি, কাজ বলি। এই কথাটা সবাই খাতায় স্পষ্ট লিখে রাখবো হচ্ছে বল ও সরণের
বল ও সরণের ডট গুণফলকে, বল ও সরণের ডট গুণফলকে কাজ বলে। পরীক্ষায় তোমাকে কী করতে পারে, পরীক্ষায় তোমাকে এরকম একটা ভেক্টর এফ দিয়ে দিবে, একটা ভেক্টর এস বা সরণ ভেক্টর দিয়ে দিবে, বলবে যে তুমি কাজ নির্ণয় করো। অনেকে কনফিউজড হয়ে যায় কাজ কেমনে বের করবো। ভেরি সিম্পল, বল আর সরণকে ডট গুণফল করলে কাজ পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে আমার এই অধ্যায়ের অংশ। তাহলে এবার আমরা একটু একটা প্রশ্ন করি। তাহলে সবাই একটু প্রশ্ন লিখে ফেলো। লেখো, কোনো বস্তুর উপর এফ ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ এত নিউটন বল প্রয়োগ করায় বস্তুর সরণ আর ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ হলে কৃতকাজ নির্ণয় করো। তাহলে দেখো, ভেরি সিম্পল, তুমি নিজেরা করে ফেলো, কৃতকাজ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কী লিখবো, ভেরি সিম্পল, আজা W ইকুয়ালস টু এফ ডট আর, এটাই হচ্ছে আজা। এখানে সরণকে আর দ্বারা প্রকাশ করছে, ওই জন্য আমাদের মেইন হচ্ছে বল এবং সরণের ডট গুণফল। এবার বল মানে হচ্ছে 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট আর মানে হচ্ছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এবার ডট গুণন করলে 3 × 3 মাইনাস 2 × 2, এরপর হচ্ছে প্লাস 4 × 2 = 8। তাহলে আমরা বলতে পারি হচ্ছে 9 জুল। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে ডব্লিউ এর মান হচ্ছে 9 জুল। তাহলে আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এবার তোমাদেরকে আরেকটা জিনিস একটু মনে করাই দিই, তোমাদের আশা করি মনে আছে, এরপর আমি আবার মনে করাইছি। মনে করো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, 3, 1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5, 2, 2। এবার আমি বললাম যে এটা বি বিন্দু, এটা এ বিন্দু। আচ্ছা, তোমাকে যদি প্রশ্ন করি এ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো, এটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর। এই বিন্দুর অবস্থান ভেক্টরটাকে ভাইয়া নাম দিলাম হচ্ছে R1। তাহলে আমাকে বলো তো R1 ভেক্টর কত হবে? ভেরি সিম্পল, 2 × i ক্যাপ প্লাস 3 × j ক্যাপ প্লাস 1 × k ক্যাপ মানে হচ্ছে k ক্যাপ। এবারে বলো এখান থেকে এটার নাম হচ্ছে R2, এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে R2 ভেক্টর আমি কি লিখতে পারি? 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ লিখতে পারি না? পারি। এবার আমি তোমাকে প্রশ্ন করলাম, কি প্রশ্ন করলাম? আমি তোমাকে বললাম যে কোনো বস্তুকে আমি এ থেকে বিতে নিছি, তাহলে সরণ কি হয়েছে? এ থেকে বিতে নিছি মানে হচ্ছে এ বিটা হচ্ছে আমার সরণ। তোমাদের মনে আছে কি না এ বি সরণটা তুমি কিভাবে বের করতে পারবা? আমরা বলেছিলাম সরণ ভেক্টর মানে পরেরটা মাইনাস আগেরটা। তাহলে বলো কোথায় কোথায় নিছি? এ থেকে বিতে নিছি, তাহলে পরেরটা মাইনাস আগেরটা মানে কি? বি থেকে এ বিয়োগ করব। বি এর অবস্থান ভেক্টরকে আমি নাম দিয়েছি R2, এর মানে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। এবার R2 এর মান বসাও, R1 এর মান বসাও, বিয়োগ করলে তুমি এই যে এখান থেকে এই পর্যন্ত যে সরণ, এই সরণ ভেক্টরটা তুমি পেয়ে যাবা। এবার আমরা এটা মাথায় রেখে একটা ম্যাথ করি। যতটুকু বললাম এটা মাথায় রেখে আমরা এটা ম্যাথ করব। তাহলে আমি আবারও মনে করাইছি তোমাকে, কি মনে করাইছি? আমরা যখন ওই যে একক ভেক্টর, অবস্থান ভেক্টর এগুলো নিয়ে পড়াশোনা করেছিলাম শুরুর দিকে, তখন আমরা এগুলো বলেছিলাম যে আমাদের কোন একটা ভেক্টর, কোন একটা বিন্দু, ওই বিন্দুর অবস্থান ভেক্টরের জন্য স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা কী করি? প্রথমটা ইন্টু আই ক্যাপ, সেকেন্ডটা ইন্টু জে ক্যাপ, থার্ডটা ইন্টু কে ক্যাপ। যদি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যায় তাহলে আমরা কোত্থেকে কোথায় গেছে চিন্তা করব, তাহলে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করব। পরেরটা মাইনাস আগেরটা মিনস হোয়াট? পরেরটার অবস্থান ভেক্টর মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর। তাহলে আমরা এটা কেন বলছি সেটা আমরা এখন একটা ম্যাথ করলে বুঝবো। এখন আমরা এই কনসেপ্টটা দিয়ে কাজের আরেকটা ম্যাথ করব। সবাই একটু খেয়াল করো, এই প্রশ্নটা তুলে ফেলো। আমরা কাজের আরেকটা ম্যাথ করি। তাহলে আমরা যদি কাজের আরেকটা ম্যাথ করি, ম্যাথের কনসেপ্টটা খুব ভালো করে খেয়াল করো, সবাই লিখে ফেলো। লেখা হচ্ছে কোনো বস্তুকে F ইকুয়ালস টু 2i মাইনাস জে প্লাস 3k নিউটন বল প্রয়োগে বস্তুটি এ অফ 2 -3 1 বিন্দু থেকে বি অফ বল প্রয়োগে
বস্তুটিকে এ বিন্দু থেকে বি অফ 5 2 3 বিন্দুতে স্থানান্তর করা হলো। স্থানান্তর করা হলো। কৃত কাজ কত? কৃত কাজ কত? এখন স্যার তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাকে বল দেওয়া আছে, এগুলো হচ্ছে বল দেওয়া আছে। এখন আমাকে বলা হচ্ছে এ বিন্দু থেকে আমাকে এই বিন্দুতে স্থানান্তর করা হলো। এখন আমি এ থেকে বিতে যে স্থানান্তর করলাম, তাহলে এ থেকে বিতে স্থানান্তর করার কারণে আমার যে সরণ হলো সেই সরণটা আমাকে বের করতে হবে। তো আমি তো সরণ বের করব না, আমি সরণ ভেক্টর বের করব। তাহলে এটার জন্য কি করতে হবে? প্রথমে এই বিন্দুর জন্য অবস্থান ভেক্টর বের করতে হবে। এই বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমি নাম দিলাম হচ্ছে R1। R1 সমান কী হবে? 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। আবার বি বিন্দু যেটা, বি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমি নাম দিলাম হচ্ছে R2 ভেক্টর। তাহলে কী হবে বলো তো? এই 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এখন আমার তো আসলে এটাও সরণ না, এটাও সরণ না, এ থেকে বিতে সরণ। তাহলে এ থেকে বিতে যদি সরণ হয়, কার থেকে আগে বিয়োগ করো? বি থেকে এ। তো বি থেকে এ মিনস হোয়াট? বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর। এর মানে আমার যে অ্যাকচুয়াল সরণ, সেই সরণ হচ্ছে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। তাহলে R2 মানে কত? 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। এবার একটু খেয়াল করো, 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস 2i ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস 3j ক্যাপ প্লাসে মাইনাসে মাইনাস k ক্যাপ। এবার বলো 5 থেকে 2 গেলে কত হয়? 3, 3i ক্যাপ। এরপর 2 আর 3 মিলে কত হয়? 5, 5j ক্যাপ। এরপর 3 থেকে 1 গেলে কত হয়? 2k ক্যাপ। এর মানে এটা হচ্ছে আর ভেক্টর। অ্যান্ড তোমাকে বের করতে হবে কি? কাজের মান। তাহলে কৃত কাজ ডব্লিউ সমান আমরা কী বলতে পারি? বল ভেক্টর ইন্টু সরণ ভেক্টর। তাহলে বল ভেক্টর কত? 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আর সরণ ভেক্টর কত? 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এই যে এটা পাইলাম। এখন আমরা এখান থেকে যে কাজটা করবো, এবার গুণ করো। তাহলে এখানে পাবো 3 দুগুণে 6, এরপর পাবো হচ্ছে 5 একে মাইনাস 5, এরপর হচ্ছে 3 দুগুণ প্লাস 6। তাহলে আমরা পাবো হচ্ছে 6 6 12, 12 থেকে 5 গেলে হচ্ছে 7। এর মানে 7 জুল হচ্ছে আমাদের কাজ হয়েছে। আমি যখন বস্তুটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে স্থানান্তর করেছি, এ থেকে বিতে তার সরণ হয়েছে, এর কারণে বস্তুটার মধ্যে টোটাল কাজ হয়েছে কত জুল বলো তো? টোটাল কাজ হয়েছে 7 জুল। তাহলে আমরা আশা করছি ডট গুণন ব্যবহার করে আমরা কৃত কাজ ইজিলি বের করতে পারবো। ডট গুণন ব্যবহার করে খুব সহজে আমরা কৃত কাজ বের করতে পারবো। এবার স্যার আরেকটু সামনের দিকে আগাই। আরেকটু সামনের দিকে আগাইলে অবশ্যই 3 স্টার দিয়ে লিখবা। 3 স্টার দিয়ে হেডলাইন লিখবা। হেডলাইনটাই 3 স্টার। লেখো দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। হেডলাইন লিখো দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। দুইটি ভেক্টরের মধ্যবর্তী আমরা কোণ নির্ণয় করব। এবং আবারও বলছি, এই মধ্যবর্তী কোণ নির্ণয় করার কনসেপ্টটা অতিরিক্ত বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তবে নিয়মটা ভেরি ভেরি সিম্পল। তাহলে আমরা খুব সহজে করে ফেলতে পারবো। তাহলে আমরা খেয়াল করি, তোমরা আগে এটা লিখে ফেলো, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। হেডলাইন লিখে ফেলবা দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। তাহলে আসো আমরা দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা শিখাই। তাহলে হেডলাইন হচ্ছে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। এবার আসো বাবা, দুইটা ভেক্টরের মাঝখানের কোণটা কত বের করতে হবে। আমাকে ভেক্টর দুইটা দেওয়া থাকবে। এখন কিভাবে নির্ণয় করবো খেয়াল করো। আমরা বলতে পারি, আমরা জানি এ ডট বি সমান এ বি কস থিটা। আচ্ছা বলো তো এ ডট বি মানে কি? ডট গুণনের মান। এ মানে হচ্ছে একটি ভেক্টরের মান, বি মানে আরেকটি ভেক্টরের মান, আর থিটাই হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। এই থিটাটা বের করা আমার টার্গেট। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখান থেকে লেখা যায় কস থিটা মানে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ এর মান বি এর মান। তাহলে বলো তো থিটা মানে কি? থিটা মানে হচ্ছে কস ইনভার্স এ ডট বি ডিভাইড বাই এ এর মান বি এর মান। এটা হচ্ছে তোমার জন্য একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে তুমি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবা। এটা দিয়ে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে আমার কী কী লাগছে? দেখো তো, ভেরি সিম্পল। ডট গুণনের মান কত সেটা আমার জানা লাগে।
দুইটা ভেক্টরের প্রত্যেকের মান জানা লাগে। যদি আমি ডট গুণনের মান জানি, দুইটা ভেক্টরের প্রত্যেকের মান জানি, তাহলে আমি থিটা বের করতে পারবো। আসো আমরা এটা দেখাই। প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে এমসিকিউর জন্য, মানে এই ধরনের প্রশ্ন আসলে এমসিকিউতে আসতে পারে। প্রশ্ন লিখে ফেলো, লেখা হচ্ছে দুইটি ভেক্টরের মান যথাক্রমে 5 একক ও 3 একক এবং তাদের ডট গুণনের মান 2 একক হলে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? মানে ডাইরেক্ট সব দেওয়া আছে, ডাইরেক্ট মান বসাবো, ডাইরেক্ট আনসার পাবো। তাহলে তোমরা ভাইয়া বলো তো, দুইটি ভেক্টরের মান যথাক্রমে 5 এবং 3 একক, ভেক্টর দুটোকে আমি নাম দিলাম এ আর বি, তাহলে এ এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 3, ভালো কথা। ডট গুণনের মান 2 একক, এর মানে এ ডট বি সমান হচ্ছে কত? 2। তোমাকে বলেছে মধ্যবর্তী কোণ থিটা এর মান কত, তাহলে তোমরা বলো থিটার সূত্র জানো না? অবশ্যই জানো, তাহলে তুমি লিখে ফেলবা আজা। তাহলে আজা কি? থিটা ইকুয়ালস টু কস ইনভার্স এ ডট বি। তাহলে সূত্র আমি লিখছি না, ডাইরেক্ট মান বসাইছি। এ ডট বি এর মান 2, এ এর মান 5, বি এর মান 3, এর মানে থিটা ইকুয়ালস টু কস ইনভার্স 2/15। যদি এমসিকিউর অপশানে এটা থাকে তাহলে তো ওকে, আর যদি এটা না থাকে ক্যালকুলেটারে বের করবা। কস ইনভার্স 2/15, ক্যালকুলেশনগুলো আমরা পাচ্ছি 82.33। এর মানে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 82.33 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। কিন্তু ভাইয়া তুমি যদি আমাকে প্রশ্ন করো লিখিত পরীক্ষায় কি স্যার এভাবে আসে, উত্তর হচ্ছে না, লিখিত পরীক্ষায় এভাবে আসে না। ওইটাই আমরা দেখাবো, ওইটাই সবাই পড়ায়, কিন্তু হুট করে ওইটা করতে মানুষ এত বেশি ইউজ টু হয়, এভাবে যে হুট করে পরীক্ষা আসলে পারবা, এটা নিয়ে তুমি কনফিউজড হয়ে যাবা। আমি তোমাকে যতভাবে আসতে পারে সব দেখাচ্ছি, কোনো কিছু বাদ দিব না, যাতে তুমি পরীক্ষায় প্যারা না খাও। অন্তত পরীক্ষার হলে বসে আমার কথা মনে পড়বে, যে যেটাই টাচ করতে যাবা তখনই তোমার মনে পড়বে ইমু ভাই বলেছিল, আমিও বলবো হ্যাঁ এসেছিল। তাহলে আসো আমরা একটু খেয়াল করি, আমরা একটু সামনের দিকে আগাই। কিভাবে পরীক্ষায় সাধারণত, এটা হচ্ছে অসাধারণত সিম্পল জিনিস, মানে এমসিকিউতে এরকম সহজ আসতে পারে। এরপরে যেটা করবো সেটাও সহজ, সেটা হচ্ছে দুইটা ভেক্টর, ওই যে আই জে কে আকারে দেখছিলেন একটু আগে, আই জে কে আকারে দুইটা ভেক্টর দেওয়া থাকবে। এবার বলবে তাদের মধ্যবর্তী কোণ কত। আমি এখন সেটা করব। সো আমি ব্যক্তিগতভাবে আশা করব আমি প্রশ্ন লেখার পর তুমি আগে নিজে নিজে করে ফেলবা, এরপর আমার সাথে মিলাবা। তাহলে আসি ভাইয়া, কারণ এগুলো হচ্ছে মানে একটু কমন সেন্স খাটাইলে পারা যায়, ওই জন্য বলছি আগে নিজে ট্রাই করে তারপর আমারটা দেখো, মানে অন্তত নিজের ব্রেনটাকে একটু কাজে লাগাও। তোমাদের তো আবার বদভ্যাস যে নিজে ব্রেন কাজে লাগাতে চাও না, অন্যরা কাজে লাগাবে, মানে আমরা ব্রেন কাজে লাগাবো, তোমরা ওইটাকে খালি মনে রাখবে। এভাবে আসলে পদার্থবিজ্ঞান পড়া হয় না, কারণ ইনফিউচার পরীক্ষায় তুমি তো ডিরেক্ট কমন পাও না, সব কেন আমি করে দেবো মিয়া, তোমাকে নিজে চিন্তা করে করতে হবে। আমি তোমাকে পদার্থবিজ্ঞানে ভালো করার পথ দেখাবো, ভালো করতে হবে তোমাকে, তোমার ব্রেনটাকে খাটিয়ে। ওই একেবারে রেডিমেড নাই ভাই, এসব জায়গায় আমি নেই, একবার হাজার ম্যাথ করাই দিতে পারবো না, করাই দিব হচ্ছে বেসিক ক্লিয়ার। ওইটাকে কাজে লাগাইতে হবে তোমাকে, বাসায় প্রচুর পড়তে হবে। তোমরা তো এখন খালি ওই একটু পিডিএফ দিয়েছে, ওই পিডিএফটা ভাই দেখি, হ্যাঁ এটা সাজেশন দিয়েছে দেখি, একটা ওয়ান শট ক্লাসে মিয়া, নিজে বই পড়তে হবে, নিজে প্র্যাকটিস করতে হবে, তারপর ভালো করবা। এখনকার অনেক ভালো বলবেন ভালো করেন একটাই কারণে, হ্যাঁ খালি ক্লাস দেখে আর খালি নোটটা এই যে ফিরিয়ে পড়ে, এভাবে পড়াশোনা হয় না, নিজেকে প্র্যাকটিস করতে হবে। তো আসো শুরু করি। আমি একটা প্রশ্ন দিই, লিখলাম এ ভেক্টর সমান হচ্ছে 2i - j + 3k এবং বি ভেক্টর সমান হচ্ছে i - 3k + j। বললাম যে এত ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আমি আশা করছি তুমি করে ফেলছো, এবার আমি তোমাকে করাই দিচ্ছি। তাহলে আসো আমরা এটার সলিউশনটা দেখি, সলিউশন কী হবে। আমার বলতো মধ্যবর্তী কোণ বের করার জন্য কি লাগে? ডট গুণন লাগে, ভেক্টর দুইটার মান লাগে, একটা বের করে নিই। প্রথমত আসো ডট গুণন করে ফেলি, এ ভেক্টর ডট বি ভেক্টর। আমি আর মান বসাই দেখাচ্ছি না, তোমরা এখানে পরীক্ষার খাতায় মান বসাই দেখাবা। ডট গুণন করার পর আসবে 2 - 2, এরপর আসবে হচ্ছে -, প্লাস 3 - 3, এরপর আসবে হচ্ছে 3 - 3। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 8।
এটা হচ্ছে ডট গুণন। এবার আমি বললাম যে এ এর মান কত, তাহলে এ এর মান হচ্ছে রুট ওভার, এ এর মান হচ্ছে রুট ওভার এই যে 2 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 9 10 14। এবার আসি বি এর মান কত, রুট ওভার কত বলো তো 1 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার 1 স্কোয়ার রুট ওভার 11। তাহলে এখন আমাকে বললো যে এই দুজনের মধ্যবর্তী কোণ থিটা বের করার জন্য, তাহলে আমরা বলবো হচ্ছে আবার আজা, তাহলে আজা থিটা ইকুয়ালস টু কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান বি এর মান। এবার আসো ভাইয়া কস ইনভার্স এ ডট বি, তাহলে এ ডট বি যদি আমরা করি এ ডট বি এর মান কত বলো তো 8, এ ডট বি এর মান হচ্ছে 8। এবার বলো এ এর মান কত, এ এর মান হচ্ছে রুট ওভার 14 আর বি এর মান হচ্ছে রুট ওভার 11। এবার বাকিটা তোমার ক্যালকুলেটর তোমাকে বলে দিবে। তাহলে আমরা ক্যালকুলেটরে যদি করি আমরা পাবো কস ইনভার্স 8 ডিভাইড বাই রুট ওভার 14 রুট ওভার 11, তাহলে আনসার আসবে হচ্ছে 49.86। এই তোমরা একটু দেখে শুনে ক্লাস করবে, হ্যাঁ। আমি তো এখানে আসলে ক্যালকুলেটারে মারার পর আরেকবার করি না, চেক করি না, আবার মাঝে মাঝে স্লিপ অফ টাং হয়, তো অনলাইন ক্লাসে স্লিপ অফ টাং হয়ে গেলে তো এটা রিমুভ করা যায় না। সো তোমাকে মাথায় রাখতে হবে যে একটু চেক করতে হবে, যদি কোনো জায়গায় মনে করো স্লিপ অফ টাং হয়েছে কিন্তু এই স্লিপ অফ টাংয়ের মিনিংটাই তুমি বুঝতেছো না যে আসলে ভুল করে কী বলে ফেলছি, শরীরটা কী, অবশ্যই আমাকে মেসেজে জানাবা, আমি তোমাকে বলে দিব। কিন্তু হতে পারে মাঝে মাঝে এরকম, এখন মনে করো আমি ক্যালকুলেটর একটা মারতে গিয়ে ভুলে আর একটা মারাইছি, আমার আনসার একটা তোমার আনসার আর একটা, অসুবিধা নেই, এরকম কনফিউশন হলে আমাকে বলবা। তাহলে আমি বুঝলাম এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 49.86 ডিগ্রি, এবং আমি আশা করছি তুমি এভাবে ঠিক এই স্টাইলে সবসময় দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারবা, এবং এটাই পরীক্ষায় খুব বেশি আসে। এবার আসো, তাহলে আমাদের দুইটি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেটা বের করা শেষ। এবার আরেকটু যদি সামনের দিকে আগাই, এখন আমরা কী পাবো, এবার হেডলাইন লিখবা, এবার হেডলাইন লিখবা হচ্ছে কোনো ভেক্টরের এক্স কমা ওয়াই কমা জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ, কোনো ভেক্টরের এক্স কমা ওয়াই কমা জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ, কোনো ভেক্টরের এক্স ওয়াই জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ। তাহলে আসি আমরা একটু হেডলাইনটা লিখি, কোনো ভেক্টরের এক্স ওয়াই জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ, এক্স ওয়াই জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ, এটা নিয়ে আমরা পড়াশোনা করব। এটা নিয়ে পড়াশোনা করার আগে তোমাকে একটু ভাইয়া রিমাইন্ডার দিই, তোমাকে একটা কাজ করতে হবে, এটার মিনিংটা খুব ভালো করে না বুঝলে তুমি জটিলতায় পড়ে যাবা। আসো আমি দেখাই দিচ্ছি, তুমি খুব ভালো করে বুঝিও। এটা মনে করো এক্স অক্ষ, এটা মনে করো ওয়াই অক্ষ, এটা মনে করো জেড অক্ষ, এটা হচ্ছে কোনো একটা ভেক্টর। তাহলে আমরা এটা বলতেই পারি এটা হচ্ছে ওই ভেক্টরটার মাথা। এই যে তোমাদেরকে আমরা অবস্থান ভেক্টর বলি, এই যে মূল বিন্দু থেকে এটা হচ্ছে অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরের মাথার স্থানাঙ্ক আমরা জানি বলে আমরা প্রথমটা ইন্টু আই ক্যাপ, সেকেন্ডটা ইন্টু জে ক্যাপ, থার্ডটা ইন্টু কে ক্যাপ বলতে পারি। হ্যাঁ, তুমি আমারে বলো ত্রিমাত্রিক তো আর খাতা আঁকা সম্ভব না, জাস্ট এখান থেকে দেখো, এটা যদি কোনো একটা ভেক্টর হয়, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তাহলে আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি এই ভেক্টরটা কার সাথে কত কোণ উৎপন্ন করছে বলো তো। এই দেখো, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, আবার এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, এটা জেড অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ। এর মানে ব্যাপারটা হচ্ছে এমন, একটা ভেক্টর এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করলো সেটা আমাকে বের করতে বললো। এবার কিন্তু দুইটা ভেক্টর দেয় নাই, একটা ভেক্টর দিয়েছে, ওই একটা ভেক্টর এক্স ওয়াই জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করলো সেটা আমাকে বের করতে বললো। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি কেমনে বের করব? সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তার আগে একটা ম্যাথের প্রশ্ন লিখে ফেলো। লেখো এ ভেক্টর সমান হচ্ছে 3i - 2j প্লাস কে ভেক্টরটি, এত ভেক্টরটি এক্স কমা ওয়াই কমা জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, কত কোণ উৎপন্ন করে। সাধারণত যে কোনো একটা আসে, আমি তিনটাই করছি, এক্স ওয়াই জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। তাহলে এখন ভাই তুমি একটু খেয়াল করো তো, আমি এভাবে বলতে পারি এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ।
মানে জেড অক্ষটা আসলে এভাবে লম্ব আছে, যেটা দেখানো যাচ্ছে না 3 ডাইমেনশনালি। যে কোনো একটা ভেক্টর আছে, মনে করো আমাদের এই ভেক্টরটা, এটার নামই হচ্ছে মনে করো এ ভেক্টর। এ ভেক্টর এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে, এই কোণটাকে ভাইয়া নাম দিচ্ছি থিটা এক্স। এখন আমাকে বলা হচ্ছে এই কোণের মানটা তুমি নির্ণয় করো। এখন তাহলে তুমি আমার একটা প্রশ্নের আনসার দাও তো, যদি এই এক্স অক্ষটা এক্স অক্ষ না হয়ে এটা যদি একটা ভেক্টর হইতো যার নাম বি, তাহলে তুমি আমারে বলো তো এই ভেক্টর আর এই ভেক্টর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা আমি জানি না? জানি। কিন্তু ঝামেলা একটাই, আমি এ ভেক্টর জানি কিন্তু এক্স অক্ষের দিকে ভেক্টর আমি জানি না। কিরে, আমি কি আসলে জানি না? আমি এ ভেক্টর জানি, এখন মধ্যবর্তী কোণ বের করার জন্য আরেকটা ভেক্টর লাগবে। এ ভেক্টর আমি জানি, মধ্যবর্তী কোণ বের করার জন্য আরেকটা ভেক্টর লাগবে। আর আরেকটা ভেক্টর যে লাগবে সেটা আমি জানি না। জানি? জানি না? জানি? জানি না? হ্যাঁ জানি মিয়া, আমরা জানি। তোমরা বলো না এক্স অক্ষের দিকে ভেক্টরকে, এক্স অক্ষের দিকে কোনো ভেক্টরকে তুমি চিনো না? কিরে বাপ, চিনো না? অবশ্যই চিনো। এক্স অক্ষের দিকে একক ভেক্টরের নাম হচ্ছে আই ক্যাপ। তাহলে আমি এই মনে করো এখান থেকে এই পর্যন্ত এটার নাম হচ্ছে আই ক্যাপ। তাহলে আই ক্যাপ যদি একটা ভেক্টর হয়, এ যদি একটা ভেক্টর হয়, তাহলে এই ভেক্টর আর এই ভেক্টর এই দুজনের মধ্যবর্তী কোণ বের করা যাবে কি না? অবশ্যই যাবে। এখন তাহলে আমার কী করতে হবে? আমাকে যে কাজটা করতে হবে, ওই যেভাবে আমরা করি ওই কাজগুলোই করতে হবে। তাহলে আসো, প্রথমে আমি যে কাজটা করতেছি, আমার টার্গেট হচ্ছে থিটা এক্স। তাহলে থিটা এক্স আমার টার্গেট। তাহলে থিটা এক্স যদি টার্গেট করি, কার কার মধ্যবর্তী কোণ? এ ভেক্টর এবং আই ক্যাপের মধ্যবর্তী কোণ। এ ভেক্টর এবং আই ক্যাপের মধ্যবর্তী কোণ। তাহলে এ ভেক্টর এবং আই ক্যাপের মধ্যবর্তী কোণ যদি আমি তোমাকে বলি, তাহলে আমাদের সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এ ভেক্টর এবং আই ক্যাপকে ডট গুণন করতে হবে। কেন আই ক্যাপ নিলাম? কারণ এক্স অক্ষ বরাবর আমার একটা ভেক্টর লাগবে। মানে আমি তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি। একটা নাম আমি এ জানি, আরেকটা আমি জানি না। এখন যেহেতু আমাকে এক্স অক্ষের সাথে বলেছে, আমি যদি এমন একটা ভেক্টর কল্পনা করি যে এক্স অক্ষ বরাবর আছে, তাইলে তো তার সাথে কোণ বের করলে হয়ে যাচ্ছে। এটা মানে হচ্ছে এক্স অক্ষ একটা ভেক্টর, আর এটা মানে হচ্ছে এ ভেক্টর। তাহলে আমি এই দুজনের মধ্যবর্তী কোণ বের করব। তাহলে প্রথমে কি করতে হবে? এই দুজনকে ডট গুণন করতে হবে। আসো আমি ডট গুণন করি, এ ভেক্টর ডট আই ক্যাপ। আচ্ছা বলো তো, এ ভেক্টর মানে কি? 3 আই ক্যাপ -2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর ডট গুণন করব আই ক্যাপের সাথে। তাহলে বলো ডট গুণন কত হবে? আমরা খুব ভালো করে জানি, আয়েশক গুণ করো 3 একে 3, যে শক আছে যে শক নাই এর মানে 0, কে শক আছে কে শক নাই এর মানে 0। এর মানে ডট গুণনের মান হচ্ছে কত ভাইয়া? 3। এটা হচ্ছে আমাদের ডট গুণনের মান। এ ভেক্টরের সাথে আই ভেক্টরকে আই ক্যাপ মানে একক ভেক্টর, এই একক ভেক্টরকে ডট গুণন করলে আমরা 3 পাচ্ছি, যেটা এক্স অক্ষের দিকে একক ভেক্টর। এবার আসো, এরপর কি লাগবে? এরপর লাগবে হচ্ছে এদের মান। এ ভেক্টরের মান কত? √3 স্কোয়ার -2 স্কোয়ার 1 স্কোয়ার। এর মান হচ্ছে √9 10 14। তাহলে আমরা √14 পাচ্ছি। এটা হচ্ছে এ ভেক্টরের মান। আর আই ক্যাপের মান কি জানা লাগবে? তোমরা বলো আই ক্যাপের মান কত? আই ক্যাপের মান কত? 1। আই ক্যাপেরটা একক ভেক্টর না, এক ভেক্টরের মান 1 1। এবার আস, অনেকে আবার এভাবে চিন্তা করতে পারে, ভাই আই ক্যাপ যদি একটা ভেক্টর হয়, মনে করেন এটার নাম হচ্ছে বি ভেক্টর, তাহলে আমি কীভাবে মান বের করবো? নর্মালি যদি তুমি চাও যে ভাই রুলস অনুসারে বের করবা, তাহলে তোমার চিন্তা করতে হবে বি সমান √আয়ের শক 1 স্কোয়ার, জে নাই 0 স্কোয়ার, কে নাই 0 স্কোয়ার, ক্যালকুলেশনগুলো 1 পাবা। বাট আমার দরকারটা কি? আমি দেখেই তো বুঝতেছি এটা একক ভেক্টর যার মান 1। মানে এটা জাস্ট দেখালাম যে কেউ চাইলে এবার থিঙ্কিং করতে পারে এবং ভুল নাই কোনো। বাট কথা হচ্ছে আমি দেখে বলে দিতে পারছি তার মান 1, আমাকে মান বের করার দরকার নেই, আমি জানি। তাহলে আমি এবার লিখবো, আমরা জানি থিটা সমান হচ্ছে কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান বি এর মান। পরের লাইনে লিখবো থিটা এক্স ইকস টু কস ইনভার্স এ ভেক্টর ডট বি মান হচ্ছে আই ভেক্টর, এ এর মান হচ্ছে এ, বি এর মান হচ্ছে আই ক্যাপের মান, যাকে আমরা 1 বলি। এবার থিটা এক্স সমান কী লেখা যাবে? কস ইনভার্স এ ভেক্টর আর আই ভেক্টরকে গুণ করার পর 3 পেয়েছি, এ এর মান পেয়েছি √14, আর এটা হচ্ছে 1। ক্যালকুলেশন করলে থিটা এক্সের একটা মান পাবো। থিটা এক্সের মানটা ভাইয়া পাবো হচ্ছে কস ইনভার্স 3/√14। ক্যালকুলেশন করলে যা আসে 36.7। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 36.7 ডিগ্রি। এর মানে আমি বুঝলাম আমাদের যে ভেক্টরটা সেটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? 36.7 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ভাই এবার ওয়াই আর জেড তুমি পারবা না। তাহলে ওয়াই যদি তুমি বের করতে চাও,
ওয়াই যদি তুমি বের করতে চাও তাহলে তুমি এখন যে কাজটা করতে হবে ভাইয়া, ওয়াই যদি বের করতে চাই এখানে আই ক্যাপ না দিয়ে কী করতে হবে, জে ক্যাপ, আবার সেমভাবে পুরা ম্যাথ করবা, জ্যাডের জন্য কে ক্যাপ দিয়ে করবা, পুরা ম্যাথ করবা। আনসার কত আসবে আমি বলে দিচ্ছি। থিটা ওয়াইয়ের মান আসবে হচ্ছে কস ইনভার্স, থিটা ওয়াইয়ের মান হচ্ছে কস ইনভার্স -2 ডিভাইড বাই √14, এটাকে ক্যালকুলেশন করলে যা আসে তা। থিটা জেটের মান আসবে হচ্ছে কস ইনভার্স 1/√14, ক্যালকুলেশন করলে যা আসে তা। এর মানে এটা হচ্ছে থিটা এক্সের মান, এটা হচ্ছে থিটা ওয়াইয়ের মান, এটা হচ্ছে থিটা জেডের মান। তুমি তো পুরোটা করবে, আমি ডাইরেক্ট বলে দিলাম। অনেকে এবার প্রশ্ন করতে পারে স্যার আপনি ডাইরেক্ট বললেন কেমনে, আসলে আমি যে ডাইরেক্ট বললাম এটা হচ্ছে একটা শর্টকাট। কী শর্টকাট? চাইলে তুমি শর্টকাটটা লিখে রাখতে পারো, কী শর্টকাট? যদি কোনো একটা ভেক্টর হয় এ ভেক্টর সমান ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, তাহলে আমাকে যদি বলা হয় এ ভেক্টরের মান নির্ণয় করো, সেটা তো পারবো, এ √ওভার দিয়ে করতে পারবো। এখন থিটা এক্স মানে মুখস্থ রাখবা কস ইনভার্স, থিটা এক্স বের করা মান হচ্ছে আয়ের সহগ, আয়ের সহগ ডিভাইডেড বাই ভেক্টরের মান। থিটা ওয়াই বের করা মান হচ্ছে কস ইনভার্স জে এর সহগ এ ওয়াই ডিভাইড বাই ভেক্টরের মান। থিটা জেড মান হচ্ছে কস ইনভার্স কে এর সহগ এ জেড ডিভাইড বাই এ ভেক্টরের মান। যেমন তুমি এখানে খেয়াল করো না, বলো তো এ ভেক্টরের মান কত, √14, তাহলে তুমি এখান থেকে দেখে বলো এ ভেক্টরের মান √14, তাহলে আমাদের থিটা এক্সের মান কত হবে, কস ইনভার্স আয়ের সহগ 3 ডিভাইডেড বাই √14। এই দেখো কস ইনভার্স 3 ডিভাইড বাই √14, তাহলে এটা কি আসবে, কস ইনভার্স -2 ডিভাইড বাই √14, এরপরেরটা কস ইনভার্স 1/√14। মানে এমসিকিউতে আসলে আমরা এভাবে করব, লিখিত পরীক্ষা আসলে আমাকে এভাবে ভেঙে ভেঙে করতে হবে। এখন একটা জ্বালাময়ী প্রশ্ন, যে প্রশ্ন দিয়ে আমি অনেকজনকে জ্বালিয়েছিলাম কিন্তু আমি ইন্টারমিডিয়েট লেভেলে আনসার পাইনি, সেটা হচ্ছে আচ্ছা তুমি নিজেও দেখবা সকল বইতে এই এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ ধরার সময় হচ্ছে আই ক্যাপ ইউজ করা হয়। অ্যান্ড আমার প্রশ্ন ছিল হচ্ছে কেন আমি আই ক্যাপ ইউজ করছি, মানে এক্স অক্ষের দিকে আমার প্রশ্নটা আমি তোমাকে বলছি এবং সেই প্রশ্নের আনসার আমি দিব। তোমার মনে এই প্রশ্নটা আসতে পারে, অনেকের হয়তো আসছেও। আমার প্রশ্ন হচ্ছে স্যার এখানে আপনি আই ক্যাপ নিছেন কেন? আমি বললাম যে স্যার আই ক্যাপ নিছি এই কারণে, কারণ আই ক্যাপটা এক্স অক্ষ বরাবর, আর আমি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে চাই, তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে গেলে আমাকে এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর নিতে হবে। সো আমার সেকেন্ড প্রশ্ন, ঠিক আছে ভাই আপনি আই ক্যাপ নিছেন, আমি বুঝলাম এক্স অক্ষ বরাবর, কেন আমি যদি 2 আই ক্যাপ নিই, এই যে 2 আই ক্যাপ নিলাম, এটা কি আমার এক্স অক্ষ বরাবর না? হ্যাঁ অবশ্যই। তাহলে আমি কি এটা দিয়ে মধ্যবর্তী কোণ বের করতে পারবো না? হ্যাঁ পারবো। অনেকে বলে পারবো না, পারবো বেটা, কি পারবো না? তুমি আমারে বলো এটা আর এটার মধ্যবর্তী কোণ এটা, তাহলে এটা আর এটার মধ্যবর্তী কি অন্য কোনো কিছু না? এক্স অক্ষ বরাবর যে কোনো একটা ভেক্টর নিলেই হবে। এবার অনেক বলে দুর্মিয়া, তাহলে তো আনসার চেঞ্জ হয়ে যাবে, জীবনও চেঞ্জ হবে না। বিশ্বাস না করলে দেখো, আমি থিটা এক্স বের করি, মানে আমি এবার 2i দিয়ে মেথ করবো, কস ইনভার্স থিটা এক্স ইকস টু কস ইনভার্স, বলো এ ভেক্টরের সাথে ডট গুণন করবা কাকে, 2i ক্যাপকে, কারণ তোমার বর্তমান ভেক্টর হচ্ছে 2i ক্যাপ। এখানে এ এর মান আর এখানে 2i ক্যাপের মান। এবার বলো কস ইনভার্স, আমি যদি এবার গুণ করি, দেখো এ ভেক্টর মান হচ্ছে 3i ক্যাপ -2j ক্যাপ প্লাস কে ক্যাপ, তার সাথে আমি ডট গুণন করছি কাকে, 2i ক্যাপকে। এবার গুণ করো, এই 2 আর 3 গুণ করলে 6। এবার আসো, অন্যগুলো তো আসবে না, ডট গুণন করলে এটাই পেলাম, এ এর মান √14, একটু আগে দেখাইছি। আচ্ছা 2i ক্যাপের মান কত, 2i ক্যাপের মান 2। প্রথমত তুমি এখান থেকে দেখেই বলে দিতে পারবে 2, অথবা কেউ যদি বের করতে চাও √ওভার দিয়ে করো, তাও 2 আসবে। এবার তুমি 2 আর 6 কাটাকাটি করো, 3 পাবা। এর মানে তুমি পাচ্ছ কস ইনভার্স 3 ডিভাইড বাই √14। দেখো তো আগেও সেটা পাইছিলা কি না? অবশ্যই পাইছিলা। এর মানে ব্যাপারটা হচ্ছে এমন, বেসিকটা ক্লিয়ার করো। বেসিকটা হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর আছে এমন একটা ভেক্টর কল্পনা করলেই হবে। কাকে কল্পনা করছি ইট ডাজেন্ট ম্যাটার। এবং তুমি খেয়াল করো এখানে যদি তুমি টু নাও, উপরে কিন্তু 2 চলে আসবে, 2 কাটাকাটি চলে যাবে। এবার মানে উপরে গুণ করার পর এক্সট্রা 2 গুণ আকারে চলে আসবে, নিচেও এক্সট্রা 2 আসবে, কাটাকাটি চলে যাবে, ফলাফল আনসার একটাই। অর্থাৎ তুমি 2, 3 ইচ্ছা মতো না, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, নেগেটিভ নেওয়া যাবে না, কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই কোণ বের করতে হয়, ঋণাত্মক দিকের সাথে না। তাহলে আমাকে সবসময় যে কাজটা করতে হবে, আমি যে কোনোটা নিয়ে করতে পারবো। হ্যাঁ, এবার তুমি আমার এখন তুমি প্রশ্ন করতে পারো
ভাই আমরা পরীক্ষায় কোনটা করবো, অবশ্যই তুমি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে করবা। তোমার কি এই যে তোমার কি কামড়ায় নাকি যে তুমি এত তেল হুদাই এটা আনতেছো কেন? আমি আই ক্যাপ দিয়ে ম্যাথ করলে যে আনসার টু আই ক্যাপ দিয়ে করলো সেম আনসার, কেন আমি এটা দিয়ে এনে ঝামেলা করবো? এটা বেসিক ক্লিয়ার করলাম যে ইটস পসিবল। অনেকে মনে করে এটা সম্ভব না, বললো না আমিও অনেক প্রশ্ন করছিলাম এটা নিয়ে। বেসিক ক্লিয়ার করো যে হ্যাঁ এটা সম্ভব, তবে আমি করবো না। জেনে রাখতে হবে, বেসিকটা বুঝতে হবে। বেসিকটা হচ্ছে 100 খবর কেউ একজনকে নিলেই হয়। তাহলে আমি আশা করছি এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। এবার আসো মধ্যবর্তী কোণ আমি বের করতে জানি। এবার আজকের ক্লাসের আমাদের লাস্ট টপিক্স, আজকের ক্লাসের লাস্ট টপিক্সের নাম হচ্ছে দিক কোসাইন। সবাই একটু খাতায় লিখে ফেলো, দিক কোসাইন। আজকের ক্লাসের লাস্ট টপিক্স দিক কোসাইন। আমাদের ডট গুণনের আর ছোট্ট একটা অংশ ম্যাথ বাকি থাকবে, যেটা আমি নেক্সট ক্লাসে করব। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে ডট গুণন শেষ করে আবার ক্রস গুণনে ঢুকে যাব। সো আমরা প্রায় আস্তে আস্তে ভেক্টরের শেষের দিকে চলে যাচ্ছি, বুঝছো? এখনকার টপিকসগুলোতে হচ্ছে তোমার প্রচুর হোমওয়ার্ক থাকবে এবং খুব ইজিলি ম্যাথ করতে পারবে এবং সহজ সহজ মানে সহজ, একবারে সহজ মানে একবারে সহজ, টেনশন নেওয়ার কোনো কিছু নেই। তাহলে আসো হেডলাইন লিখে ফেলো। কী হেডলাইন লিখছো? হেডলাইন হচ্ছে দিক কোসাইন। দিক কোসাইন। আসো আমি দিক কোসাইন কী সেটা একটু তোমাকে দেখাই। দিক কোসাইন, দিক কোসাইন থেকে প্রশ্ন কখনো আসেনি, বাট আমরা পড়াশোনা করে রাখবো, ভবিষ্যতে কখনো হুট করে চলে আসতেও পারে। দিক কোসাইন, সত্যি কথা হচ্ছে দিক কোসাইন আমরা পড়ে ফেলছি, কিন্তু আমি যে পড়ে ফেলছি সেটা আমরা জানি না। দিক কোসাইন মানে কি? বাইরে সহজ কথা, দিক মানে কি? থিটা। দিক মানে তো থিটা, মানে আমরা কোনো কিছু দিক বের করতে হলে আমরা কার মান বের করি? থিটার মান বের করি না? তাহলে দিক কোসাইন মানে কি? দিক এর কোসাইন মানে থিটা এর কোসাইন মানে কস থিটা। তাহলে দিক কোসাইন মানে হচ্ছে কস থিটা বের করা। দিক কোসাইন মানে কি বের করা? কস থিটা বের করা, নাথিং এলস। দিক কোসাইন মানে কস থিটা বের করা। তাহলে একটু আগে মনে আছে তোমাদের এ ভেক্টর সমান, আমি বলেছিলাম এ ভেক্টর সমান হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আচ্ছা বলো তো, এখান থেকে যখন আমি তোমাকে শর্টকাট বলেছিলাম, তুমি কি বলেছিলে? থিটা এক্স সমান কস ইনভার্স এ এক্স ডিভাইড বাই এ এর মান। আচ্ছা কস ইনভার্সটা অপোজিটে গেলে কী হবে? কস থিটা এক্স ইকুয়ালস টু এ এক্স বাই এ। আরে বোকা, এটা বাদ দাও, এটার নামই দিক কোসাইন। এ কস থিটা এক্স, এটা হচ্ছে এক্স অক্ষের দিকে দিক কোসাইন, এটা হচ্ছে এক্স অক্ষের দিকে দিক কোসাইন। এটার মান কেমনে বের করবা? ওই আয়ের সহগকে মান দ্বারা ভাগ করে দিবা। তাহলে সবাই একটু লিখে রাখো, এক্স অক্ষের দিকে দিক কোসাইন, এক্স অক্ষের দিকে দিক কোসাইন। সাধারণত এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। সাধারণত এল সমান কস থিটা এক্স সমান হচ্ছে এ এক্স বাই এ। ওয়াই অক্ষের দিকে দিক কোসাইন, এটাকে আমরা সাধারণত এম দ্বারা প্রকাশ করি, না করলে অসুবিধা নাই। কস থিটা ওয়াই সমান এ ওয়াই বাই এ। জেড অক্ষের দিকে দিক কোসাইন, এন সমান কস থিটা জেড ডিভাইডেড বাই এ ইকস টু এ জেড বাই এ। এবার পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে। আমি বললাম এ ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 ক্যাপ ক্যাপ। ভেক্টরের অক্ষত্রয়ের জন্য দিক কোসাইন নির্ণয় করো। দিক কোসাইন নির্ণয় করো। তাহলে আমি কি করব? প্রথমে আমি সলিউশন করতে গেলে এখানে আর ভাঙাভাঙি করার কিছু নয়, ডাইরেক্ট লিখে দিবা। যে কি লিখবা? যে আমরা প্রথমে লিখবো হচ্ছে এ ভেক্টরের মান কত? রুট ওভার 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মান হচ্ছে রুট ওভার 14। আর আমি যদি বলি দিক কোসাইন, তাহলে প্রথমে আমরা বলবো হচ্ছে কস থিটা এক্সের মান কত? এ এক্সের মান 2 ডিভাইড বাই এ এর মান হচ্ছে রুট ওভার 14, যা আসে এটাই এক্স অক্ষের দিকে দিক কোসাইন। একইভাবে কস থিটা ওয়াই -1 ডিভাইড বাই রুট ওভার 14, কস থিটা জেড এটা হচ্ছে 3 ডিভাইড বাই রুট ওভার 14। তিনটা দিক কোসাইন বের করা শেষ। এটা নিয়ে আমাদের ঝামেলা করার কোনো কিছু নাই। এর মানে দিক কোসাইন মান হচ্ছে আমাদের কস থিটা এক্স বের করা। কখনো যদি পরীক্ষা আসে ডিরেক্ট এভাবে করে দিবা। এবার আমার আজকের ক্লাসের লাস্ট টপিক্স, এবং দিক কোসাইন দিয়ে যদি কোনো টিচার হুট করে তোমাকে একটা মানে প্রশ্ন করতে চায় একটু ঝাঁঝালো, তাহলে আমাদের একটু সুন্দর একটা প্রশ্ন হতে পারে। ইভেন এই প্রশ্নটা অনুধাবনমূলকেও আসার মতো আমার কাছে মনে হয়। সো আমরা একটু আসি এই দিক কোসাইনের সেই প্রশ্নটা নিয়ে আমি একটু করে কথা বলি, এবং তোমরা প্রশ্নটা লেখার পর আমি তোমাকে সেই প্রশ্নটার সমাধান করে দিব। যে আমরা একটা দিক কোসাইন রিলেটেড আমরা একটা প্রশ্ন এখন তোমাদের সামনে আলোচনা করব। সো আসো আমরা দিক কোসাইন নিয়ে একটা প্রশ্ন আলোচনা করি।
এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট। এটা বললে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, অনেকজন আমাকে জিজ্ঞেস করেছিল যে তারা বই রিডিং পড়ার সময় তপন স্যারের বইতে আমি যখন আপেক্ষিক বেগ পড়াইছিলাম সে বইতে আপেক্ষিক বেগের কিছুই পাইনি, যদিও ম্যাথ আছে, কিন্তু আপেক্ষিক বেগের আসলে কোনো থিওরি বইতে নাই। আসলে আপেক্ষিক বেগ আমরা পড়াই অধ্যায় 2-তে, পরীক্ষা আসে অধ্যায় 2-তে, কিন্তু আপেক্ষিক বেগের ব্যাখ্যা আছে বইতে অধ্যায় 3-এ। তোমরা অধ্যায় 3-এ একটু কয়েকটা পৃষ্ঠা উল্টে দেখবা, সেখানে আপেক্ষিক বেগের একটা টার্ম আছে, ওইটা পুরোটা রিডিং করে নিবা। অধ্যায় 3-এ গেলে আমি জীবনেও তোমার আপেক্ষিক বেগ পড়াবো না, যা পড়ানোর ভেক্টরে পড়াই ফেলছি। সো তোমার নিজ দায়িত্বে অধ্যায় 3-এ গিয়ে গতিবিদ্যা, সেখানে গিয়ে আপেক্ষিক বেগটা রিডিং করে ফেলিও। আচ্ছা, আসি এবার আমরা এখানে একটু বলি। আমাদের প্রশ্নটা দেখো, লেখো কোনো ভেক্টরের এক্স ওয়াই জেড অক্ষের সাথে দিক কোসাইন সমূহের বর্গের সমষ্টি এক একক ব্যাখ্যা করো। কোনো ভেক্টরের এক্স ওয়াই জেড অক্ষের সাথে দিক কোসাইন সমূহের বর্গের সমষ্টি এক একক ব্যাখ্যা করতে বলেছে। এখন আগে আমাকে এটা ক্লিয়ার করতে হবে কোন ভেক্টরের কথা বলেছে। স্পেসিফিক কোনো ভেক্টর বলে নাই, কোনো ভেক্টর বলেছে। এর মানে আমাকে এমনভাবে প্রমাণটা করতে হবে এটা যে কোনো ভেক্টরের জন্য। তাহলে আমি যে কোনো একটা ভেক্টর এমনভাবে ধরে নিব যাতে সে যে কোনো হয়। তাহলে আমি ধরে নিলাম এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তুমি চাইলেও 2i ক্যাপ 3j ক্যাপ 5k ক্যাপ এভাবে ধরতে পারবে না, কারণ নির্দিষ্ট মান ধরে ফেলা মানে হচ্ছে শুধু তার জন্য। আমরা করব যে কোনো ভেক্টরের জন্য। তাহলে আমি যে কোনো ভেক্টর মানে হচ্ছে একটা ভেক্টর এ ভেক্টর ধরলাম। এবার বলা হলো এক্স ওয়াই জেড অক্ষের দিকে দিক কোসাইন সমূহের বর্গের সমষ্টি। তাহলে এক্স অক্ষের দিকে দিক কোসাইনকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এল মানে হচ্ছে কস থিটা এক্স মানে কি এ এক্স বাই এ। আচ্ছা, এখানে যে এ বলছি এ এর মানটা কত এখান থেকে বের করা যায়। এ মানে হচ্ছে √ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। স্যার এটা পেলাম হচ্ছে এ এক্স বাই এ। এবার যদি তোমাকে বলি ওয়াই কত, ওয়াই অক্ষের দিকে দিক কোসাইন কস থিটা ওয়াই, সেটা কত এ ওয়াই বাই এ। জেড অক্ষের দিকে দিক কোসাইন জেড সমান কত, এই যে এল এম এন কস থিটা জেড ইকস টু এ জেড বাই এ। এবার আমি তোমাকে প্রশ্ন করলাম, কী প্রশ্ন করলাম? প্রশ্ন করলাম না, আমাকে প্রশ্নে বের করতে বলেছে দিক কোসাইন সমূহের, দিক কোসাইন কে এল এম এন, তাদের বর্গের সমষ্টি। এর মানে এল এর বর্গ, এম এর বর্গ, এন এর বর্গ, এর হচ্ছে দিক কোসাইন সমূহের বর্গ। এই বর্গের যে সমষ্টি, এই সমষ্টির মানটা কি প্রমাণ করতে বলছে? 1 প্রমাণ করতে বলছে। তো আমি দেখি এল মানে কি বলতো, এল মানে হচ্ছে এক্স বাই এ। তাহলে এ এক্স বাই এ কে স্কোয়ার করলে কি হয়? এ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। সিমিলারলি এ ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, সিমিলারলি এ জেড স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। এবার তুমি এখানে এ স্কোয়ার লসাগু নাও, লসাগু নিলে পাবা এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার। এবার অনেকে একটু কনফিউজ হয়ে যাবে এখানে। আচ্ছা বলো তো এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ারের মান কত? এ স্কোয়ার। কেমনে? তুমি বলো না এ সমান যদি এত হয় তাহলে এখান থেকে বলা যায় না এ স্কোয়ার সমান এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার নিচে বলা যায়। তাহলে আমি এখানে এটার জায়গায় লিখলাম এ স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, কাটাকাটি, আনসার হচ্ছে 1। তাহলে আমি বলতে পারি সুতরাং এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1 প্রমাণ করা হয়ে গেল, ব্যাখ্যা করা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে যদি কখনো দিক কোসাইন বের করতে বলে তো সিম্পল, আর যদি বলে যে একটু ডিপলি প্রশ্ন করবে তাহলে টিচাররা এই প্রশ্নটা খুবই ফেমাস একটা কোশ্চেন করতে পারে, দিক কোসাইন সমূহের বর্গের সমষ্টি কত? 1 হবে। এটা আমাকে ব্যাখ্যা করতে বলতেও পারে। এবং এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ। আগামী ক্লাসে আমরা ডট গুণনের রিলেটেড আর কিছু ম্যাথ করব। এরপর আমরা এই যে নেক্সট ক্লাসে চলে যাব। তবে তোমাদের এর মধ্যে হোমওয়ার্ক আছে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আমাদের বইয়ের মধ্য থেকে কি দিব যে যতগুলো আছে মানে ডট গুণনে তুমি দেখবা ডট গুণন সংক্রান্ত, তারপর হচ্ছে তোমার এই যে টাইপ নাম্বার মনে হয় কত, টাইপ নাম্বার 10 ছিল হচ্ছে নদীনৌ, কারণ বইটা এখানে নাই। টাইপ নাম্বার মনে হয় 11, 12, 13 মনে হয়। মানে আজকের ক্লাস পর্যন্ত যা মনে হয় 93 নাম্বার ম্যাথ থেকে মনে হয় কত নাম্বার ম্যাথ পর্যন্ত, ওকে হোয়াট এভার। তোমার কাজ যেটা এই যে ডট গুণন রিলেটেড যা পড়াইছি আমার বইতে তো একবারে আমি আমার এই যে রেগুলার ভেক্টরের বইটার মধ্যে কী লেখা আছে
টাইপের মধ্যে হেডিং লেখা আছে ডট গুণন সংক্রান্ত যত ম্যাথ আছে, তারপর হচ্ছে তোমার এই যে মধ্যবর্তী কোণ নির্ণয়ের যত ম্যাথ আছে এগুলো সব করে ফেলবা। তবে হ্যাঁ, লম্ব উপাংশ বা লম্ব অভিক্ষেপের কোনো ম্যাথ করবা না, কারণ লম্ব উপাংশ বা লম্ব অভিক্ষেপ আমরা আগামী দিন করাবো। অনেকে বলতে পারে করাই ফেলছি, ওগুলো করানো না, ওগুলো হচ্ছে জাস্ট তোমাকে বলে দেওয়া, আসল করানো আগামী ক্লাসে করবো ম্যাথ। সো তোমার কাজ হচ্ছে যে এগুলো করবো। আচ্ছা একটা মিনিট, আমি বইটা থেকে দেখে তোমাদেরকে বলে দিই। একটা মিনিট, আমাদের কত থেকে কত পর্যন্ত একটু দেখি। আমাদের ভেক্টরের যে বইটা আছে, এই বইয়ের তোমাদের টোটাল আমাদের বইতে যে ম্যাথগুলো আছে তার মধ্যে, হ্যাঁ, আমাদের টাইপ নাম্বার 10 পর্যন্ত অলরেডি আমরা এর আগে শেষ করে ফেলছি। টাইপ নাম্বার 10 পর্যন্ত যত ম্যাথ আছে সব এর আগে শেষ। টাইপ নাম্বার 11 উপাংশিক বিভাজিত ভেক্টর, এটা তোমাকে নিজ দায়িত্বে করতে হবে। তারপর টাইপ নাম্বার 12 ডট গুণন সংক্রান্ত নিজ দায়িত্বে করতে হবে। টাইপ নাম্বার 13 মধ্যবর্তী কোণ নির্ণয়, এটাও তোমাকে করতে হবে, এরবার করা লাগবে না। মানে টাইপ তাহলে কত হলো, 11, 12, 13, এই তিনটা টাইপ তোমারে করতে হবে। যদি কোনো কারণে কোনো ম্যাথ না পারো, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বলবো, আমরা নেক্সট ক্লাসে করাই দিব। এবং নেক্সট ক্লাসে আমরা ওই যে টাইপ নাম্বার 14 আর 15 করাবো, ওটা করার দরকার নেই। টাইপ নাম্বার তোমাকে তাহলে 11, 12, 13 করতে হচ্ছে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।